আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, এর আগের ভিডিওতে আমরা তথ্য প্রযুক্তির সৃজনশীল অংশ নিয়ে আলোচনা করেছিলাম যে সৃজনশীলে 5টার ভিতর 5টা কমন পেতে হলে আমাকে সামনের এই শর্ট টাইমে কোন কোন চ্যাপ্টারটা পড়তে হবে বা কি কি পড়তে হবে, অর্থাৎ টোটাল গাইডলাইনটা কি শর্ট টাইমে সিলেবাসটা কমপ্লিট করার জন্য, যাতে পরীক্ষার হলে গিয়ে ওই অংশগুলো থেকেই প্রশ্ন কমন পাই, ভালো একটা রেজাল্ট করতে পারি। আমি আশা করি আমাদের ওই ভিডিওটা যে সমস্ত শিক্ষার্থীরা দেখেছো তার আইসিডির সৃজনশীল অংশ নিয়ে অর্থাৎ 50 মার্ক নিয়ে আপাতত কোনো টেনশন থাকবে না, কারণ কি ওই একটা ভিডিওর মাধ্যমে তুমি তোমার 50-এর ভিতর 50ই ইনশাআল্লাহ নিশ্চিত করতে পারবে। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হওয়া নাই, খুবই দ্রুত করো, কারণ কি একটাই মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের একদম শর্টকাট সাজেশন পাবে পিডিএফ আকারে। সেই সাথে বিগত বছরগুলোর বোর্ডের এমসিকিউ পাবে উত্তর সহ পিডিএফ আকারে। প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা সকল সাবজেক্ট সকল গ্রুপের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পাবে পিডিএফ আকারে। এছাড়া লিখিত অংশে শর্টকাট টেকনিক, গ্রামার অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন, এভরিথিং থাকবে এই একটা মাত্র কোর্সে। এই টোটাল বিষয়গুলো আমরা একটা প্যাকেজ আকারে তোমাদেরকে রেডি করে দিচ্ছি, যেই প্যাকেজের মূল্য মাত্র 310 টাকা। যারা এখনো কোর্সে যুক্ত হন, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ব্যাক কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। আজকের ভিডিওতে আর বাকি যে 50 থাকে সেই 50 নিয়ে আমরা আলোচনা করব। 25 হচ্ছে প্র্যাকটিক্যালে আর 25 কি এমসিকিউতে, অর্থাৎ এমসিকিউর 25 প্র্যাকটিক্যালের 25, এই টোটাল 50 মার্ক নিয়ে আজকের ভিডিওটা যারা দেখবে, আমার মনে হয় আজকের ভিডিওর মাধ্যমেও এই 50 মার্কের প্রবলেমটা ইনশাআল্লাহ সলভ হয়ে যাবে। শুধুমাত্র সামনের এই কয়দিন সেইভাবে স্টাডি তোমাকে করতে হবে যাতে আইসিডির 100-এর ভিতর 100 কমন পাওয়ার নিশ্চয়তা নিয়ে পরবর্তীতে পরীক্ষার হলে যেতে পারো। প্রথমে আমরা কথা বলবো এমসিকিউ নিয়ে, যে এমসিকিউ 25টার ভিতর 25টা কমন পেতে হলে কি করতে হবে, কোন সিস্টেমে পড়তে হবে, যাতে শর্ট টাইমে আমি ভালো একটা প্রিপারেশন নিতে পারি এবং পরীক্ষার হলে গিয়ে সকল প্রশ্নের অ্যান্সার করে আসতে পারি। এমসিকিউতে তুমি যদি টোটালি কমন পেতে যাও, কোনো শিক্ষক, কোনো টিচার, অনলাইন টিচার হোক বা অফলাইন টিচার হোক, তোমাকে যদি বলে থাকে যে 500 এমসিকিউ দিলাম, এর ভিতর 25টা কমন পেয়ে যাবে, জাস্ট অ্যাভয়েড ইট। তাকে অ্যাভয়েড করবে, মাস্ট বি অ্যাভয়েড করতে হবে। 500 এমসিকিউ পড়ে যদি 25টা কমন পাওয়া যেত, তাহলে আইসিডির এত বড় বই মানে পড়ার কোনো প্রয়োজন ছিল না। যেদিন থেকে আমাদের শিক্ষাবর্ষটা শুরু হয়েছে 26 ব্যাচের, ওই দিন থেকে ওই 500 এমসিকিউ কমপ্লিট করে রাখতাম, এত বড় বই পড়ার কোনো প্রয়োজন ছিল না। এই জিনিসগুলো জাস্ট অ্যাভয়েড করবে, কারণ কি 500-1000 এমসিকিউ পড়ে কেউ তোমাকে এরকম নিশ্চয়তা দিতে পারবে না যে 25টার ভিতর 25টা এমসিকিউ কমন পাবে। তুমি কার বই পড়ছো আমি জানি না, অনেকে মাহবুব স্যারের বই পড়ে, অনেকে অক্ষরপত্রের বইগুলো পড়ে, এক একজন এক এক রাইটারের বইটা পড়ছে। তো আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে যে বইটা, আমি নিজেও পড়েছিলাম, সেই বইটা হচ্ছে অক্ষরপত্রের এই বইটা, বেস্ট একটা বই। হ্যাঁ, আর আইসিডির জন্য এই বইটা কমপ্লিট করলে কোশ্চেনের বাইরে থেকে হয় না, ইনশাআল্লাহ এখান থেকে হয়। আর প্রায়গুলো প্রতিষ্ঠানে আমি দেখেছি অক্ষরপত্রের বইগুলো সাধারণত পড়িয়ে থাকে। সেক্ষেত্রে তোমরা যদি অক্ষরপত্রের এই আইসিডি তথ্য প্রযুক্তি বইটা পড়তে পারো, আমার মনে হয় এখান থেকে সকল প্রশ্ন কমন পেয়ে যাবে। যে যেই বইটাই পড়ো না কেন, যদি বেস্ট বই হয়ে থাকে তাহলে ওই বইয়ে ভালো পরিমাণে ফোকাস করবে, কারণ কি ওই বই থেকেই তুমি সকল এমসিকিউ কমন পেতে যাচ্ছ। এখন এমসিকিউ তো 500-1000 পড়ে বা সাজেশন ফলো করে পরীক্ষার হলে কমন পাওয়া যাবে না, তাহলে কি করলে আমি সকল এমসিকিউ পরীক্ষার হলে কমন পাবো? এক, তুমি তোমার টেক্সট বুক কমপ্লিট করবে। দুই, বিগত কয়েক বছরের বোর্ডের এমসিকিউ গুলো সলভ করবে। এই দুইটা জিনিস কমপ্লিট করে পরীক্ষার হলে যেতে পারলে এমসিকিউ একটাও আনকমন থাকবে না, অর্থাৎ টোটালি এমসিকিউ তোমার পরীক্ষার হলে কমন থাকবে। এখন মনে করো এই বইটা আমার হাতে আছে, সকল অধ্যায় তো আর রিডিং পড়ার মতো না, অনেক অধ্যায়গুলো জটিল অধ্যায়, যেমন 3 নাম্বার অধ্যায় আছে, 5 নাম্বার অধ্যায় আছে, এই অধ্যায়গুলো জটিল অধ্যায়, 4 নাম্বার অধ্যায় আছে, এটাও একটা জটিল অধ্যায়। তো এই জটিল অধ্যায়গুলো তো আমরা রিডিং পড়তে পারবো না, যেখানে সলভ করার মতো যে অধ্যায়গুলো, যে আমাকে বিগত কয়েক বছরের বোর্ড প্রশ্নগুলো একটু সলভ করতে হবে, সেগুলো তুমি সলভ করবে। যে অধ্যায়গুলো রিডিং পড়লে পরীক্ষার হলে সকল প্রশ্ন কমন পাওয়া যাবে, সেই অধ্যায়গুলো তুমি রিডিং পড়বে। যেমন আমি প্রথম অধ্যায়টার কথা বলি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয় বাংলাদেশ, যে প্রথম অধ্যায়টা আছে, এই প্রথম অধ্যায়ের পার্ট 1-এ এসে আমি একটা এমসিকিউ দাগিয়েছি, গুরুত্বপূর্ণ এমসিকিউ, সেটা হচ্ছে গ্লোবাল ভিলেজ। গ্লোবাল শব্দের অর্থ হচ্ছে বিশ্ব। এখন পরীক্ষায় প্রশ্ন করতে পারে যে গ্লোবাল শব্দের অর্থ কি। এই প্রশ্নের উত্তর তখনই তুমি করতে পারবে যখন এই প্রশ্নের উত্তর তুমি মূল বই থেকে সুন্দর মতো কমপ্লিট করতে পারবে বা পড়বে। পরবর্তীতে আরেকটা আছে, সেটা হচ্ছে গ্লোবাল ভিলেজ অর্থ হচ্ছে বিশ্বগ্রাম। এখন বলতে পারে যে গ্লোবাল ভিলেজ অর্থ কি, প্রশ্ন আসতেই পারে। এখন এই প্রশ্নের উত্তর আমি তখনই করতে পারবো যখন এই বইটাকে আমি সুন্দর মতো পড়বো। সেক্ষেত্রে তোমার কাজ হবে প্রথম থেকে শেষ পর্যন্ত 1 দিন, 1.5 দিন, 2 দিন, যতটুকু সময় লাগুক, পরীক্ষার আগে তো তুমি সময় পাবে, একদিন হলেও সময় পাবে, ওই গ্যাপে তুমি বারবার করে রিভিশন দিতে পারবে। কিন্তু তোমার এখন কাজ হবে তুমি একবারে প্রথম থেকে, যেহেতু সকল চ্যাপ্টার থেকে এমসিকিউ আসবে, প্রথম থেকে প্রথম লাইন থেকে সুন্দর করে পড়বে। যেটা ইম্পর্টেন্ট লাইন এটাকে এভাবে আন্ডারলাইন করবে, ঠিক আছে? যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোকে এভাবে আন্ডারলাইন করবে। এভাবে প্রত্যেকটা চ্যাপ্টারে
ইম্পর্টেন্ট লাইনগুলোকে সুন্দর করে আন্ডারলাইন করবে, যেখানে ম্যাথ সলভ করার দরকার সেখানে সলভ করবে, আর যেগুলোতে ম্যাথ নাই সেগুলো সুন্দর করে রিডিং করবে এবং ইম্পর্টেন্ট লাইনগুলোকে আন্ডারলাইন করে যাবে। এখন এই যে ইম্পর্টেন্ট যে লাইনগুলোকে তুমি আন্ডারলাইন করেছো, এই লাইনগুলো থেকেই পরীক্ষার হলে তুমি ক নাম্বার প্রশ্ন কমন পাবে। যদিও আমরা ক নাম্বার প্রশ্নের জন্য আলাদা সাজেশন পিডিএফ আকারে দিয়ে দিয়েছি, অর্থাৎ কি কি প্রশ্ন গুরুত্বপূর্ণ 2026 জন্য সেগুলো দিয়েছি, ওইগুলো থেকে ইনশাল্লাহ পাবে। কিন্তু এইগুলোর এই যে আন্ডারলাইন করেছো, এগুলো যখন বারবার করে রিভিশন দিবে, এই জায়গাগুলো থেকে তুমি পরীক্ষার হলে এমসিকিউ প্রশ্ন এবং জ্ঞানমূলক প্রশ্ন, সৃজনশীলে জ্ঞানমূলক প্রশ্ন দুইটাই তুমি কমন পেয়ে যাবে। অর্থাৎ তোমার কাজ হবে যেমন 1 নাম্বার অধ্যায় কিন্তু আমাদের কোনো ম্যাথ নাই, 1 নাম্বার অধ্যায় 2 নাম্বার অধ্যায় এগুলো আমাদেরকে রিডিং পড়তে হবে, এবং লাস্ট ডেটাবেজের একটা অধ্যায় আছে, এই অধ্যায়টাও সেম কোয়ালিটির, মাঝখানে কয়েকটা অধ্যায় আছে, ওই অধ্যায়ের অর্ধেক অংশ হচ্ছে রিডিং পড়ার আর অর্ধেক অংশ হচ্ছে ম্যাথ রিলেটেড যে অধ্যায়গুলো থাকে সেই অধ্যায়গুলো। সেক্ষেত্রে প্রত্যেকটা অধ্যায় আমাদের সুন্দর করে রিডিং পড়তে হবে, ইম্পর্টেন্ট লাইনগুলোকে আন্ডারলাইন করতে হবে, পরবর্তীতে ওইগুলাই বারবার করে রিভিশন দিতে হবে। তাহলে হবে কি, টেক্সট বুকের বাইরে অর্থাৎ এই ধরনের বইগুলোর বাইরে থেকে যখন প্রশ্ন হয় না, তখন এই বইগুলো যখন তুমি বারবার করে রিভিশন দিবে, পরীক্ষার হলে যেই জায়গা থেকেই প্রশ্ন আসুক দেখবে তোমার এই রিভিশন দেওয়া অংশগুলো থেকে প্রশ্ন আসছে, অর্থাৎ এর বাইরে থেকে প্রশ্ন হবে না। যখনই তোমার মোটামুটি রিভিশন দেওয়া শেষ, মূল বই থেকে ভালো একটা প্রিপারেশন হয়ে গেছে, অর্থাৎ তুমি যে রাইটারের বইটা পড়ছো সেই রাইটারের বইটা মোটামুটি তোমার কমপ্লিট রিভিশন দেওয়া, এখন তুমি বিগত কয়েক বছরের বোর্ডের এমসিকিউ গুলো সলভ করবে। বিগত কয়েক বছরের বোর্ডের এমসিকিউ আমাদের পিডিএফ কোর্সে পিডিএফ আকারে, অর্থাৎ এর জন্য তোমাকে আলাদা করে টেস্ট পেপার কিনতে হবে না, পিডিএফ আকারে দেওয়া আছে। এবং কেউ যদি অক্ষরপত্রের এই বইটাও কিনে থাকো, তাহলে আমি দেখেছি মানে বইয়ের লাস্টের দিকে বিগত কয়েক বছরের বোর্ড এমসিকিউ সুন্দর করে গোছানো পরিবেশে দেওয়া আছে। এই দেখো সুন্দর করে গোছানো, আমি জানি না দেখা যাচ্ছে কিনা, যদি দেখা যায় তাহলে একটু খেয়াল করে দেখো, সুন্দর করে দেওয়া আছে। 23 সাল আছে, 24 আছে, 25 আছে, অর্থাৎ আমি এই যে বইটা কিনেছি এই বইটা হচ্ছে 27 ব্যাচের, এই জন্য 25 সালটাও ইনক্লুড করে দিয়েছে। কিন্তু তোমরা যেটা কিনবে বা তোমরা যেটা পড়ছো সেখানে হয়তো বা 25 থাকবে না, কিন্তু আমাদের পিডিএফ কোর্সে আমরা প্রত্যেকটা বছরের বোর্ডের এমসিকিউ উত্তর সহ দিয়ে দিয়েছি, শুধুমাত্র এই সাবজেক্টে অল সাবজেক্টই উত্তর সহ দেওয়া আছে। এই জন্য একটা শিক্ষার্থীকে আলাদা করে আর টেস্ট পেপার কিনতে হবে না। অর্থাৎ এমসিকিউর জন্য বেস্ট প্রিপারেশন নিতে হলে টেক্সট বুক পড়তে হবে, বিগত কয়েক বছরের বোর্ড এমসিকিউ সলভ করতে হবে। টেক্সট বুক কিভাবে পড়লে সেটা তো অলরেডি বলেই দিলাম, যে আমাদের যে বইটা আছে, আমি যে রাইটারের বইটা পড়ছি এই রাইটারের বইটা প্রত্যেকটা অধ্যায় সুন্দর করে রিডিং করবো, ইম্পর্টেন্ট লাইনগুলোকে আন্ডারলাইন করবো, যেখানে সলভ করার দরকার সেখানে আমি সলভ করবো, আর যেগুলো সলভের বাইরে আছে অর্থাৎ আমাদেরকে রিডিং পড়তে হবে সেগুলো আমরা রিডিং করে ইম্পর্টেন্ট লাইনগুলো আন্ডারলাইন করবো, বারবার করে পরবর্তী রিভিশন দিব। দেন আমরা বিগত কয়েক বছরের বোর্ড এমসিকিউ সলভ করবো। বিগত কয়েক বছরের বোর্ড এমসিকিউ আমাদের পিডিএফ কোর্সে পিডিএফ আকারে দেওয়া আছে উত্তর সহ, ওইগুলো সলভ করলে টেক্সট বুক প্লাস বিগত কয়েক বছরের বোর্ড এমসিকিউ এই দুইটা কমপ্লিট করে পরীক্ষার হলে যেতে পারলে 25টার ভিতর 25টা এমসিকিউ কমন থাকবে। এবং এর বাইরে অতিরিক্ত যদি বলো যে ভাইয়া অন্য কোনো উপায় আছে কিনা, আদার্স কোনো উপায় নেই। এইচএসসি পর্যায়ে উপায় একটাই, এমসিকিউতে ভালো করতে হলে এইভাবে প্রিপারেশন নিতে হবে, আদার্স অন্য কোনো উপায় নাই যে উপায়ে তুমি এর থেকেও বেটার ভাবে প্রিপারেশন নিতে পারবে। এবার আসি আমরা প্র্যাকটিক্যালে। প্র্যাকটিক্যালের 25 মার্ক খুবই গুরুত্বপূর্ণ, 1 নাম্বারের জন্য এ প্লাস মিস হচ্ছে। এইচএসসি পর্যায়ে মানে এখন যে বোর্ড পরীক্ষাগুলো হয় এখানে একবার শিক্ষা বোর্ডের কড়াকড়ি নির্দেশনা, কারো যদি 1 নাম্বারও শর্ট থাকে ওই 1 নাম্বারও দেওয়া যাবে না। পাস করার ক্ষেত্রে 1 নাম্বার শর্ট হলে সে ফেল, এ প্লাস পাওয়ার ক্ষেত্রে 1 নাম্বার শর্ট হলে তার এ প্লাস মিস যাবে, কিন্তু কোনো শিক্ষক কোনো টিচার তাকে দিয়ে দিবে না, বোর্ড কর্তৃপক্ষ তাকে দিয়ে দিবে না, যেটা আছে ওইটাই থাকবে। সেক্ষেত্রে এক একটা নাম্বার আমাদের জন্য গুরুত্বপূর্ণ। প্র্যাকটিক্যালে 25-এর জায়গায় যদি কোনো শিক্ষক ভুল করে 24 দিয়ে ফেলে ওই 1 নাম্বারের জন্য এ প্লাস মিস হতে পারে। প্র্যাকটিক্যালে যদি 23 দিয়ে ফেলে ওই 2 নাম্বারের জন্য এই পাঁচটা মিস হয়ে যেতে পারে। সেক্ষেত্রে প্র্যাকটিক্যাল নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ। কিভাবে 25-এর ভিতর 25 প্র্যাকটিক্যালটা আমরা কনফার্ম করতে পারি? প্রথমত তোমার প্রতিষ্ঠানের সাথে তোমাকে যোগাযোগ করতে হবে, স্যার প্র্যাকটিক্যাল তো আছে আইসিটিতে, এই প্র্যাকটিক্যাল কি পরীক্ষা দিতে হবে নাকি পরীক্ষা না দিলেও চলবে? যদি প্রতিষ্ঠান বলে যে পরীক্ষা দিতে হবে তাহলে অবশ্যই তুমি তোমার অন্যান্য পরীক্ষাগুলো যেখানে দিবে সেখানে গিয়ে তোমাকে প্র্যাকটিক্যাল পরীক্ষাটা সম্পন্ন করতে হবে। যদি বলে যে না পরীক্ষা দেওয়া লাগবে না, ওই নাম্বারটা আমরা এমনিতে অ্যাড করে দিব, তাহলে কোনো দরকার নেই। যদি পরীক্ষা নেয় সেক্ষেত্রে তোমাকে প্র্যাকটিক্যাল লিখতে হবে, প্র্যাকটিক্যাল লিখে প্র্যাকটিক্যাল খাতা রেডি করতে হবে। খাতা রেডি করার পর সেই খাতাটা টিচারের কাছ থেকে সাইন নিতে হবে, তার জন্য টিচারকে কিছু হাদিয়া দিতে হবে। হাদিয়া দেওয়ার পর যখনই তোমার যেদিন প্র্যাকটিক্যাল পরীক্ষা আইসিটি পরীক্ষা ওই দিন তুমি পরীক্ষার কেন্দ্রে যাবে, যার পরবর্তীতে তোমাকে একটা প্র্যাকটিক্যাল দিবে লেখার জন্য, সেই প্র্যাকটিক্যালটা তোমাকে লিখতে হবে। এবং এই প্র্যাকটিক্যাল লেখার ক্ষেত্রে আমি যেরকম দেখেছি যে আহামরি কড়াকড়ি রুলস করে না যে একবারে না দেখে লিখতে হবে। অনেক সময় স্টুডেন্টরা খাতা দেখে লেখে, অনেক সময় মোবাইল ফোন নিয়ে যায়, অর্থাৎ প্র্যাকটিক্যাল পরীক্ষার হলে ওরকম কড়াকড়ি রুলস থাকে না। সেক্ষেত্রে প্র্যাকটিক্যালে যে প্রশ্নটা তোমাকে লিখতে দিবে ওইটা তুমি ইজিলি লিখতে পারবে, যদি পরীক্ষা হয় ইজিলি লিখতে পারবে। দেন তোমার এখানে 5 নাম্বার থাকবে হচ্ছে মৌখিক পরীক্ষা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই 5 নাম্বার যে মৌখিক পরীক্ষা, তুমি যদি 3টা প্রশ্নের উত্তর পারো তাহলে তুমি নাম্বার পাবে 23, তুমি যদি 2টা পারো তাহলে নাম্বার পাবে 22, তুমি যদি 5টাই পারো তাহলে নাম্বার পাবে 25। অর্থাৎ 5 নাম্বার যে মৌখিকেরটা আছে এই নাম্বার নিয়ে একটু ঝামেলা হয়, এখানে 1 2 3 4 এরকম করে অনেক শিক্ষার্থী কম পেয়ে যায়। তো মৌখিকের 5টার ভিতর 5টার অ্যান্সার করতে গেলে কি করতে হবে, যে প্রথমত মানে পরীক্ষার হলে যে প্রথম ঢুকবে, দ্বিতীয় ঢুকবে, তৃতীয় ঢুকবে, এই 3 জনের ক্ষেত্রে একটু ঝামেলা হয়। মানে আমরা যে বিষয়গুলো
বিষয়গুলো এত বছর যাবত খেয়াল করেছি, শিক্ষক তো অত কোশ্চিন রেডি করতে পারে না তৎক্ষণাৎ যে প্রত্যেককে আলাদা আলাদা করে 5টা করে কোশ্চিন রেডি করবে না। ওই প্রথম জন, দ্বিতীয় জন, তৃতীয় জনকে যে প্রশ্নগুলো ধরেছে ওইগুলাই রোটেট করে আবার পরবর্তী জনকে ধরে। তো আমাদের আগে যারা প্র্যাকটিক্যাল পরীক্ষা দিয়েছিল, আমার পরীক্ষার সময়ের কথা বলি, তো ওরা 2-3 জন বেরোনোর পর আমি জিজ্ঞেস করেছিলাম যে তোমাদের আসলে কি কি প্রশ্ন ধরলো। এভাবে 3 জনের প্রশ্নগুলো যখনই আমি মেমোরিতে নিয়েছি, আমি যাওয়ার পর দেখলাম যে কয়টা প্রশ্ন করছি এর ভিতর থেকে। অর্থাৎ প্র্যাকটিক্যাল পরীক্ষার আগে তোমার ফ্রেন্ডদের কাছ থেকে জিজ্ঞেস করে নেবে যে তোমাকে কি প্রশ্ন ধরলো, সে 5টা প্রশ্ন বলো, তারপরে জিজ্ঞেস করবে তোমাকে কি প্রশ্ন ধরলো। এভাবে 2-3 জনের প্রশ্নগুলো যদি মাথায় রাখতে পারো তাহলে প্র্যাকটিক্যালি 5টা প্রশ্নের 5টাই অ্যান্সার দেওয়া খুবই ইজি হয়ে যায়। তবে যদি নতুন কোশ্চিনও ধরে, তাহলে আমরা যে টেক্সট বুকটাকে কমপ্লিট করেছি, যে বই থেকে আমরা এমসিকিউর জন্য প্রিপারেশন নিয়েছি, জ্ঞানমূলকের জন্য প্রিপারেশন নিয়েছি, সৃজনশীলের জন্য প্রিপারেশন নিয়েছি, এই বইয়ের বাইরে থেকে ওই মৌখিক প্রশ্নগুলো করবে না। মৌখিক প্রশ্নগুলো ইজি করবে যাতে তুমি সহজেই অ্যান্সার করতে পারো। তবে এই দিকে আমাদের একটু ফোকাস রাখতে হবে প্র্যাকটিক্যালের দিকেও, কারণ কি 1 নাম্বার মিসের কারণে আমাদের এই প্লাসটা মিস চলে যাবে। 1 নাম্বার মিসের কারণে অনেক কিছু হয়ে যাবে, অর্থাৎ টোটাল জিপিএটাই পরিবর্তন হয়ে যাবে। সেজন্য এক একটা নাম্বার গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা নাম্বার কনফার্ম যাতে করতে পারি পরীক্ষার হলে, তার জন্য যা করার প্রয়োজন সবকিছু করে পরীক্ষার হলে যেতে হবে। এমসিকিউ কিভাবে পড়বে বা 25-এ 25 কিভাবে কনফার্ম করবে সেই গাইডলাইন তো তোমাদেরকে দিয়েই দিলাম। পাশাপাশি প্র্যাকটিক্যালের 25-এ 25 কিভাবে কনফার্ম করতে হয় বা প্র্যাকটিক্যাল পরীক্ষাটা কোন সিস্টেমে হবে সেই গাইডলাইনও দিয়ে দিলাম। আশা করি এমসিকিউর এই 25, প্র্যাকটিক্যালের 25, এই টোটাল 50 মার্ক নিয়ে পরীক্ষার হলে তোমাকে কোনো ধরনের কোনো ঝামেলায় পড়তে হবে না। আইসিটির এমসিকিউতে ভালো করতে হলে, প্রিপারেশন নিতে হলে একটু ঝামেলা পোহাতে হয়, তবে এই ঝামেলাটা যারা পার করতে পারবে তারা একমাত্র আইসিটিতে ভালো একটা রেজাল্ট করতে পারবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেটে প্লাস কোর্সে যুক্ত হয় খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ কি একটা মাত্র কোর্সই তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে প্লাস পেতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।